অর্থাৎ উনি কিন্তু বলেন নাই যে আওয়ামী লীগকে উনি ক্ষমা করে দিয়েছেন, সবকিছুর আইনের ঊর্ধ্বে চলে যাবেন, তা কিন্তু না। ওনারা যেভাবে অত্যাচারিত হয়েছেন আওয়ামী লীগের দ্বারা ওভার দ্য পিরিয়ড, ওভার দ্য ডিকেড, এবং শেষ মুহূর্তে শেষ পেরেকটাও ঠুকার চেষ্টা করেছিল আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে। সো ওনারা সবকিছুকে ভুলে ওনাদের পক্ষ থেকে ওনারা দিয়েছেন। জামাতকে ব্যান করে দিলে ব্যাপক হারে জামাতের কর্মীরা সব মাঠে নেমে যাবে, আন্দোলন বিক্ষোভ করতে থাকবে। তখন আওয়ামী লীগ সরকার এই জিনিসটাকে সারা বিশ্বের সামনে একটা বাংলাদেশ মৌলবাদী জঙ্গি রাষ্ট্র তাদের, এবং তাদেরকে দমনের নামে তখন তারা আন্দোলনটাকে দমন করার জন্য একটা উসিলা পেয়ে যাবে। এই ধরনের একটা ট্রাম্প কার্ড আওয়ামী লীগ শেষ মুহূর্তে খেলার চেষ্টা করেছিল। যে ধন্যবাদ হাসিনা আক্তার, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার সহ অন্যান্য যারা আলোচক আছেন সবাইকে, রবি ভাই, হাসনাত ভাই এবং মাহমুদ ভাই, সবাইকে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলকে একটু অভিনন্দন দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বাংলাদেশ ক্রিকেট দলের যে অভাবনীয় সাফল্য, যে পাকিস্তানে দুটো পরপর টেস্ট জয়লাভ করে সরাসরি 2-0-তে তারা হোয়াইট ওয়াশ করলো পাকিস্তানকে। এই জন্য আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সকল যারা দর্শক আছেন সকলের পক্ষ থেকে আমি বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানাচ্ছি। এবং ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ যারা হয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ আমাদের লিটন দাস এবং ম্যান অফ দ্য সিরিজ মিরাজ, উভয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ টিম থেকে এই ধরনের আরো বড় বড় জয় এবং তাদের ধারাবাহিকতা আমরা আশা করব। আমরা যদি মূল আলোচনায় আসি, আমি জামায়াতের নায়েবে আমির ওনার বক্তব্যটা আমি খুব ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেছি। আমি ওনার প্রতিটা বাক্য এবং শব্দ শোনার চেষ্টা করেছি। আসলে আমি যদি প্রথমে ওনার বক্তব্যটাকে একটু অ্যানালাইসিস করি, ক্ষমা জিনিসটা উনি বেসিক্যালি যেটা আলোচনায় আসছে মূলত যে জামাতের পক্ষ থেকে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া হয়েছে বা তাদের কোনো হার্ট বার্নিং নেই। ক্ষমা আমি যদি আপেক্ষিকভাবে ধরি যে জিনিসটা, এটা একটা মহৎ গুণ। এটা যে কারোর প্রতি উনি ওনার সমস্ত অভিযোগ সবকিছু তুলে নিয়ে উনি ক্ষমা করে দিতেই পারেন। এবং এটা জামাতের আমির উনি মানে ক্ষমাটাকে আসলে এই অর্থে বলছেন, উনি আবার বলেছেন যে মানে দুর্গন্ধ পচা নিয়ে বেশি আলোচনা না করে আমি আসছি, আমি ওনার প্রতিটা বিষয় একটু হাইলাইট করার চেষ্টা করবো। যে বিষয়গুলো উনি টাচ করেছেন বা করার চেষ্টা করেছেন। সো উনি কিন্তু সবাইকে সাক্ষী রেখে উনি ওনার দলের পক্ষ থেকে উনি বলেছেন যে আমি কোনো রাজনৈতিক দলের প্রতি তাদের কোনো ক্ষোভ নেই, কোনো বিরাগ ভাজন নেই, তারা সবাইকে নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান এরকম। তবে কি এখানে কিন্তু একটা বাট আছে। উনি কিন্তু বলেছেন যে ব্যক্তিগতভাবে কেউ যদি কোনো ক্ষমার অযোগ্য অপরাধ করে থাকেন, খুন, হত্যা, রাহাজানি বিভিন্ন ধরনের করে থাকেন, কিংবা দল হিসেবে যদি করে থাকে, তাহলে সেটার বিচার আলাদাভাবে হতে পারে। অর্থাৎ উনি কিন্তু বলেন নাই যে আওয়ামী লীগকে উনি ক্ষমা করে দিয়েছেন, সবকিছুর আইনের ঊর্ধ্বে চলে যাবেন, তা কিন্তু না। উনি ওনাদের দলের পক্ষ থেকে, ওনাদের ব্যক্তিগত পক্ষ থেকে ওনারা যেভাবে অত্যাচারিত হয়েছেন আওয়ামী লীগের দ্বারা ওভার দ্য পিরিয়ড, ওভার দ্য ডিকেড, এবং শেষ মুহূর্তে শেষ পেরেকটাও ঠুকার চেষ্টা করেছিল আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে। সো ওনারা সবকিছুকে ভুলে ওনাদের পক্ষ থেকে ওনারা দিয়েছেন, কিন্তু সাথে কিন্তু উনি কিন্তু সংযোজন করেছেন যে কেউ যদি কোনো অপরাধ করে থাকে ব্যক্তিগতভাবে কিংবা দলীয়ভাবে, সেটার সঠিক সুস্থ বিচারের আওতায় তাদেরকে আসতে হবে। সেটা থেকে কিন্তু উনি কিন্তু ক্ষমা করে দেননি। সো এখানে কিন্তু একটা দুটো বিষয় আছে, একটা হচ্ছে ব্যক্তিগতভাবে ক্ষমা করা এবং তাদের অপরাধের জন্য তাদের সঠিক আইনে যাতে তাদের বিচার হয় সেই জিনিসটা। তিনি তার সাথে কিন্তু এটাও কিন্তু অ্যাড করেছেন যে ভবিষ্যতে ওনারা যদি সুযোগ পান তাহলে সাংবাদিকতার সাথে যারা জড়িত আছেন তারা সবাই যাতে মুক্ত এবং স্বাধীনভাবে যাতে সাংবাদিকতা করতে পারেন সেই বিষয়টা ওনারা নিশ্চিত করবেন। দেশটা সবার, দেশটা কারোর একার না। উনি বারবার আমাদের যে সমস্ত রাজনৈতিক যেটা হাতিয়ার হিসেবে সবসময় ব্যবহার হয়ে আসতো, পাকিস্তানি রাজাকার কিংবা ইন্ডিয়ার দালাল, এই ধরনের যে শব্দগুলো ইউজ করা হতো, উনি এগুলোকেও ইউজ না করে সবাইকে এক হয়ে সবাই যাতে বাংলাদেশি বাংলাদেশি হিসেবে সবাই যাতে একই প্ল্যাটফর্মে থেকে যাতে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই বিষয়টা উনি কিন্তু করেছেন। আরো একটা বিষয় উনি যৌক্তিকভাবে এনেছেন, সেটা হচ্ছে সাম্প্রদায়িক বিষয়টা, যেটাকে আমরা মাইনরিটি এবং মেজরিটি গ্রুপের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু ডিভাইড করার চেষ্টা করি। সো উনি এই জিনিসটাকে কিন্তু খুব মানে হাইলাইটেড করার চেষ্টা করেছেন সবার মাধ্যমে, যে আমরা মেজরিটি বা মাইনরিটি গ্রুপটাকে এভাবে কেন আলাদাভাবে চেষ্টা করব।
আমাদের দেশে তো কখনোই কিন্তু আমরা কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু আমাদের জনগণ কিন্তু কখনো কিন্তু মাইনরিটি গ্রুপ তাদেরকে কিন্তু কোনো ধরনের হেট ক্রাইম এ ধরনের কোনো কিছু কিন্তু কখনো কিন্তু আটাক করে নাই। এটা শুধুমাত্র করেছে আমাদের রাজনৈতিক দলগুলো, তারা তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য, তারা তাদের ফায়দা লুটার জন্যই কিন্তু এই মাইনরিটি টার্মটাকে, এই মাইনরিটি টার্ম কার্ডটাকে সবসময় কিন্তু তারা কিন্তু ইউজ করতো। যে যখন ক্ষমতায় ছিল সে তার মতো করে কিন্তু এই মাইনরিটি গ্রুপটাকে কিন্তু ইউজ করতো। আওয়ামী লীগ এটাকে ব্যাপকভাবে ইউজ করতো, কারণ মাইনরিটি ইউজটাকে ইউজ করে তারা ভারতীয় যে আমাদের দেশের উপর যে আধিপত্য ছিল সেটাকে তারা একটা ফায়দা লুটার কিংবা একটা আনুকূল্য পাওয়ার চেষ্টা করতো। অর্থাৎ মাইনরিটি গ্রুপ আমাদের দেশেই অত্যাচারিত হচ্ছে এবং এটা দিয়ে তারা ইন্ডিয়ার একটু আনুকূল্য পাওয়ার চেষ্টা করতো। তো এই বিষয়টাকেও উনি কিন্তু হাইলাইটেড করার চেষ্টা করেছেন এবং উনি এটাও উল্লেখ করেছেন যে জামাতকে কেন ব্যান করেছিল, উনি একটা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করেছেন যে হয়তোবা জামাত ভাববে, মানে আওয়ামী লীগ ভেবেছিল যে জামাতকে ব্যান করে দিলে ব্যাপক হারে জামাতের কর্মীরা সব মাঠে নেমে যাবে, আন্দোলন বিক্ষোভ করতে থাকবে। তখন আওয়ামী লীগ সরকার এই জিনিসটাকে সারা বিশ্বের সামনে একটা বাংলাদেশ মৌলবাদী জঙ্গি রাষ্ট্র, তাদের উত্থান ঘটছে, তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে এবং তাদেরকে দমনের নামে তখন তারা আন্দোলনটাকে দমন করার জন্য একটা উসিলা পেয়ে যাবে। এই ধরনের একটা ট্রাম্প কার্ড আওয়ামী লীগ শেষ মুহূর্তে খেলার চেষ্টা করেছিল, যেটা আমি বলবো যে এই ট্রাম্প কার্ড খেলার আসলে সময় সুযোগ এবং তারা বিগত 15-16 বছর ধরে তারা যেভাবে খেলে এসেছিল আমার মনে হয় এইভাবে আর তারা এই সুযোগটা পায় নাই। তো সবকিছু মিলিয়ে উনি এই বিষয়গুলো সব টাচ করেছেন এবং ক্ষমার যে বিষয়টা আজকে আপনি যে বিষয়বস্তুতে এনেছেন, সত্যিকার অর্থে ক্ষমাটা এটা ওনাদের ব্যক্তিগতভাবে এবং ওনাদের দলীয় ভাবে ওনাদের হার্ট বার্নিং, ওনারা অত্যাচারিত হয়েছেন, ওনারা দল হিসেবে ওনাদেরকে ব্যান করেছেন, অনেক ধরনের হয়েছে, ওনারা কিন্তু মাঠে নামতে পারেননি, কোথাও কিছু করতে পারেননি, কোনো ধরনের কিছু জামাতের অস্তিত্বটাকে বিলীন করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ওই জায়গা থেকে উনি আওয়ামী লীগ ওনাদের যে হার্ট বার্নিং যে কষ্টটা, আমাদের যে প্রতিহিংসা রাজনীতি আমাদের দেশে যে চর্চা হয় সেই প্রতিহিংসা রাজনীতিতে ওনারা বিশ্বাস করেন না, কিংবা ওনারা যদি কখনো সুযোগ আসে প্রতিহিংসা পরায়ণ হবেন না যারা ওনাদেরকে অত্যাচার করেছেন তাদের প্রতি। এই বার্তাটা হয়তো উনি ওনার দলীয় পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছেন। সাথে সাথে উনি কিন্তু কাউকে কিন্তু যে আইনের ঊর্ধ্বে অন্যায় করেছেন সে অন্যায় যে বিচার হবে না সেটা কিন্তু উনি কিন্তু বলেন নাই। সো আমি ওনার বক্তব্য থেকে টোটাল এই জিনিসটা আমি এক্সট্রাক্ট করার চেষ্টা করেছি বা আমি পেয়েছি। এবং সাথে সাথে অ্যাটলিস্ট আমি ওই যে আমাদের যে এই যে হাসনাত ভাইয়ের বক্তব্যের সাথে একটা জিনিসও আমি জাস্ট অ্যাড করতে চাই যে জামায়াত কিন্তু উনি কিন্তু বোধহয় একটু ভিন্ন বলেছেন। জামায়াত কিন্তু কখনো এখন পর্যন্ত বোধহয় নির্বাচনের জন্য কখনো কোনো বাধা ধরা ভাবে কোনো সময় বা কোনো কিছু চায়নি, রাদার তারা বলেছে যে যৌক্তিক সময়। আমি যতটুকু দেখেছি বা শুনেছি যে বিএনপি বারবার আর্লিয়েস্ট পসিবল টাইমে, হ্যাঁ মানে এতদিনের ভিতরে 3 মাস, ইভেন প্রথমেই শুরু করেছিল 3 মাসের ভিতরেই। তারপর তারা মনে হয় বিভিন্ন ভাবে মনে হয় জনগণের পালস বুঝতে পেরেছেন বা জনগণের বা দেশের ছাত্র জনতার বা আম জনতার অনুভূতিটা তো ফিল করে তারা হয়তো বা স্ট্রেট ওয়ে 3 মাসের স্টেটমেন্টটা থেকে কিছুটা সরে এসে যত তাড়াতাড়ি সম্ভব এভাবে একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করেছে। বাট এই জায়গাটাতে আমি মনে করি যে অবশ্যই এই সময়টা কিন্তু একটা আপেক্ষিক ব্যাপার। আপনি কিন্তু কাউকে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দিয়ে কিন্তু কোনো একটা সংস্কার কাজ কিন্তু করতে দিতে পারে না। 16 বছরের জঞ্জাল যে অবস্থা আমরা সেটা দেখতে পাচ্ছি, পরতে তারা কিন্তু আওয়ামী লীগ তাদের কিন্তু লেসপেন্সারদেরকে কিন্তু এমন ভাবে সেট করেছে, আপনি একটা লেয়ার সরালে আরেকটা লেয়ার টিস্যু বক্সের মতো পপ আপ করবে। একটা টিস্যু বক্সে যেরকম একটা টিস্যু তোলার পরে আরেকটা টিস্যুর পপ আপ করে থাকে, ঠিক এমন অবস্থা হয়েছে যে প্রতিটা লেয়ারে তাদের লেসপেন্সার গুলো এমন ভাবে আছে যে আপনি পুরো টিস্যু বক্সটাকে শূন্য করার আগ পর্যন্ত মনে হয় নিশ্চিত হতে পারবেন না যে আর কোনো ইস্যু পপ আপ করবে না। সো এটা একটা যৌক্তিক সময় অবশ্যই লাগবে, বাট তার মানে এই না যেটা আনসার্টেনিটি চলে যাবে। আমি মনে করি আমি আর সামান্য কিছু সময় হয়তো তত্ত্বাবধায়ক সরকারের কে আমাদের দেওয়া উচিত যে ওই সময়টাতে যাওয়ার পর উনি ওনার গ্রাউন্ডটাকে টোটাল অ্যানালাইসিস করার পর
হয়তোবা উনি বুঝতে পারবেন যে ওনার এক্স্যাক্টলি আর কতদিন সময় লাগতে পারে। আমার মনে হয় আমি আমার গ্রাউন্ডটাকে যদি অ্যানালাইসিস করতে না পারি, আমি আমার ক্ষেত্রটাকে যদি কিছুটা বুঝে উঠতে না পারি, তাহলে আমি আমার এই টাইম ফ্রেমটা কিন্তু আমি ডিসাইড করাটা আমার জন্য খুব বেশি ইমপ্র্যাকটিক্যাল হয়ে যাবে। সো আমি একটা প্র্যাকটিক্যাল টাইম ওনাদেরকে দিতে চাই, যে সময়টার মাধ্যমে ওনারা ওনাদের গ্রাউন্ডটাকে অ্যানালাইসিস করে, পরিস্থিতিটা অ্যানালাইসিস করে, দেশের সার্বিক পরিস্থিতি অ্যানালাইসিস করে, দেন অবশ্যই আমাদেরকে একটা যৌক্তিক সময় নির্ধারণ করে দিতে হবে, একটা টাইম ফ্রেম দিতে হবে, যে টাইম ফ্রেমের ভিতরে ওনারা প্ল্যান করছেন একটা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়ার জন্য, এবং জনগণের সমর্থিত সরকারের কাছে ওনারা দায়িত্ব হস্তান্তর করে, যেভাবে ওনারা বলছেন যে ওনারা চান না ওনাদের কাজও না দেশ পরিচালনা করা, ওনারা ওনাদের স্বক্ষেত্রে ফেরত যেতে চান, তো ওই সময়টাতে ওনারা ওভাবে ফেরত যাবেন, এবং আমরাও আমাদের কাঙ্ক্ষিত একটা জনগণের নির্বাচিত একটা সরকার আমরা পাবো। সো আমি ওনাদেরকেও সেম আরো কিছুটা সময় দিয়ে গ্রাউন্ডটাকে পর্যবেক্ষণ করে, অ্যানালাইসিস করে, ওনাদের বেসটাকে স্ট্রং করে, দেন আমিও চাবো একটা টাইম ফ্রেম ওনারা আমাদেরকে দিক, এবং আমরা যাতে আশ্বস্ত হতে পারি যে এরকম একটা টাইম ফ্রেম পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ইলেকশনটা সেটা আমরা পাবো।